নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। সো এজেন্ডা অন 21st April 2021. First, market crashed 1100 points on 19th April and then again by 275 points on 20th April between 2 p.m. and 3 p.m. Why? আপনারা জানেন 20th April কিন্তু মার্কেট 500 পয়েন্ট মতন কমেছিল, কিন্তু তাও আমরা 275 পয়েন্টসের ওপর কেন এত জোর দিচ্ছি? কারণ এই 275 পয়েন্টসটা কিন্তু দুটো থেকে তিনটের মধ্যে পড়েছে। তো এমন কি হলো ওই সময়টা যার জন্য আমরা এরকম একটা অ্যাব্রাপ্ট ফল দেখতে পারলাম মার্কেটের মধ্যে? তো আসুন আমরা সেটা আজকে দেখব। সেকেন্ড খবরটা কি? হোয়াট ইজ বিটা ভ্যালু অফ এ স্টক? থার্ড, হোয়াট ইজ ডেট টু ইকুইটি রেশিও? ফোর্থ, এসিসি আর্নিং রেজাল্ট। 5, নেসলে আর্নিং রেজাল্ট। 6, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ এসিসি অ্যান্ড নেসলে। তো আগেই বলে দিই বিটা ভ্যালু অফ এ স্টক আমরা কেন দেখতে চাইছি। কারণ আপনাদের হয়তো মনে থাকবে লাস্ট এপিসোডে আমি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গিয়ে বিটা ভ্যালুর কথা বলেছিলাম। তো আমার পরে মনে হলো এই চ্যানেলে আমি কিন্তু বিটা ভ্যালুর মানে কি সেটা কিন্তু বলিনি, তাই আজকে আমরা সেটা কি দেখে নেবো একটুখানি। তো ফার্স্ট খবরটা কি? মার্কেট ক্র্যাশ। তো এফেক্টটা কি দেখতে পেয়েছি? মার্কেট ক্র্যাশড 1100 পয়েন্টস অন 19th April and then again by 275 points on 20th April between 2 p.m. and 3 p.m. Why? তো গুগলে এসে সেন্সেক্স টাইপ করুন, সেখানে আপনি এই চার্টটা দেখতে পারবেন। তো দেখুন দুপুর দুটোর সময় তার প্রাইস ছিল 47967 আর দিনের শেষে ছিল 47,705। মানে বুঝতেই পারছেন 262 পয়েন্ট কিন্তু দুপুর দুটোর পর পড়েছে। তার কারণটা কি হতে পারে? তো ফার্স্ট হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট অর্ডার্স লকডাউন অন 5 সিটিজ অফ ইউপি। তো এই খবরটা বেরিয়েছে কখন? 19th April ডিউরিং মার্কেট আওয়ার্স, মানে সোমবার দিন মার্কেট চলাকালীন কিন্তু এই খবরটা এসেছিল এবং তার জন্য কিন্তু আমরা মার্কেটে কিছুটা ডাউনসাইড দেখতে পেয়েছি। সেকেন্ড খবরটা হচ্ছে তেলেঙ্গানা নাইট কারফিউ ফ্রম April 20। এই খবরটা কখন বেরিয়েছে? 20th April দুপুর 1:51 বেরিয়েছে। তো আসুন দেখে নিই একবার। তো আসুন যাচাই করে নিই তেলেঙ্গানার খবরটা। তেলেঙ্গানা নাইট কারফিউ ফ্রম April 20th, হোয়াট ইজ অ্যালাউড হোয়াট ইজ নট বলে একটা আর্টিকেল বেরিয়েছে মানি কন্ট্রোল ওয়েবসাইটেই। তো আমরা শুধু টাইমটা যাচাই করে নেবো, পুরো খবরটার ভেতর যাবো না। তো দেখতেই পাচ্ছেন April 20-তে বেরিয়েছে দুপুর 1:51। 3 নম্বরটা কি দেখতে পাচ্ছি? উইকেন্ড লকডাউন অ্যান্ড নাইট কারফিউ ফর এন্টায়ার স্টেট অ্যানাউন্সড ইন ইউপি। আসুন টাইমটা একবার যাচাই করে নিই। টাইমটা হচ্ছে 20th April দুপুর 2:51। আর 4 নম্বরে দেখতে পাচ্ছি কমপ্লিট কোভিড-19 লকডাউন ইন মহারাষ্ট্র লাইকলি, সিএম উদ্ধব ঠাকরে টু টেক বিগ ডিসিশন সুন। এই খবরটাও বেরিয়েছে 20th April দুপুর 3:02-এ। তো দেখে নিই এবার এই রিপোর্টটা কি বলছে এবং টাইমটা যাচাই করে নিই। তো থার্ড খবরটাও দেখে নিই, আমরা টাইমটা যাচাই করে নিচ্ছি। খবরটা কি ছিল? কমপ্লিট কোভিড-19 লকডাউন ইন মহারাষ্ট্র লাইকলি, সিএম উদ্ধব ঠাকরে টু টেক বিগ ডিসিশন সুন। তো টাইমটা দেখে নিচ্ছি। টাইমটা এখানে আপনি দেখতে পাচ্ছেন April 20 দুপুর 3:02-এ। তো মোটামুটি দুপুর 1:51 থেকে 3:02-এর মধ্যেই কিন্তু আমরা তিনটে খবর কিন্তু দেখতে পাচ্ছি রিপোর্ট করা হয়েছে। এই তিনটে নিউজই কিন্তু লকডাউন ভিত্তিক এবং এমন নিউজ যাতে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি দেশের হ্যাম্পার হতে পারে। তো এই জন্যে কিন্তু আমরা 275 পয়েন্ট অ্যাব্রাপ্টলি কমতে দেখলাম 20th April দুপুর 2 থেকে 3টের মাঝখানে। তো এটাই আমি বলতে চাইছি, ভোলাটাইল সময় আপনারা কিন্তু যে কোনো স্টক যখনই কিনবেন, কোনো একটা খারাপ খবরের জন্য ওয়েট করে যখন মার্কেট একটু পড়বে, যখন স্টক সব কটা স্টকই একটু করে পড়বে তখনই কিন্তু কিনবেন। মানে বেসিক্যালি এটাকেই কিন্তু বাই অন ডিপ স্ট্র্যাটেজি বলে। সো হোয়াট ইজ দ্য বিটা ভ্যালু অফ এ স্টক? A beta coefficient can measure the volatility of an individual stock compared to the systematic risk of the entire market. তার মানে বাংলা মানে কি দাঁড়াচ্ছে? মানে যে কোনো নিফটি ফিফটি কিংবা সেন্সেক্সের তুলনায় আপনি যে স্টকটা কিনেছেন বা যেই স্টকটা বিটা ভ্যালু আপনি স্টাডি করছেন, সেই স্টকটা সেন্সেক্স বা নিফটি কম্প্যারিজনে কতটা বাড়ছে বা কমছে, কতটা বেশি ভোলাটাইল না কম ভোলাটাইল নিফটি ফিফটি বা সেন্সেক্সের তুলনায়, সেটাই আমি স্টাডি করছি এখানে বিটা ভ্যালু দিয়ে। A beta that is greater than 1 indicates that the security's price is theoretically more volatile than the market. For example, if a stock's beta is 1.2, it is assumed to be 20% more volatile than the market. মানে বুঝতেই পারছেন, যদি আপনি একটা স্টক কেনেন এক্স এবং 10 বছরের নিফটি যদি ধরে নিচ্ছি 200% বাড়লো, নিফটি ফিফটি এবং সেন্সেক্সে 200% বাড়লো, তাহলে কিন্তু আপনার স্টকটা 1.2 টাইমস মানে 240% অবধি বাড়তে পারে। এবং যদি নিফটি 100% পড়ে তাহলে আপনার স্টকটাও কিন্তু 120% পড়তে পারে। তো এইটাই হচ্ছে ভোলাটিলিটির মানে। মানে যতটা নিফটি ফিফটি যতটা ভোলাটাইল তার থেকে আপনার স্টকটা বেশি ভোলাটাইল না কম ভোলাটাইল, সেটাই আমরা মাপি বিটা ভ্যালু দিয়ে। তো আ বিটা ভ্যালু অফ -1 মিনস দ্য স্টক ইজ ইনভার্সলি কোরিলেটেড টু দ্য মার্কেট বেঞ্চমার্ক। তো নর্মালি বিটা ভ্যালু আমরা নেগেটিভ দেখতে পারি না, কিন্তু যদি হয় কোনো কোম্পানির বিটা ভ্যালু নেগেটিভ, তার মানে মার্কেট লাস্ট 5-6 বছর ধরে বাড়ছে কিন্তু ওই স্টকটা 5-6 বছর ধরে কমে আসছে। তো
তো এরকম কোনো কেসেই কিন্তু আমরা বিটা ভ্যালু -1 দেখতে পারি, এটা খুবই রেয়ার। তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, বিটা ভ্যালু অফ আইটিসি 0.61, মানে লাস্ট 5 বছর মানে 60 মাস ধরে ক্যালকুলেট করে করে দেখা গেছে বিটা ভ্যালু অফ আইটিসি 0.61। তো আসুন দেখে নিই কীভাবে আপনারা বুঝবেন বিটা ভ্যালু অফ এ স্টক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার্টটা আমি নিয়ে এসেছি, এটা কিন্তু মানি কন্ট্রোল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যে কোনো স্টকের জন্য। তো লাস্ট 5 ইয়ার্সের স্টক প্রাইস আমরা দেখতে পাচ্ছি 5 ইয়ার্সে কীরকম ভ্যারি করেছে, এবং এখানে আইটিসি দেখতে পাচ্ছেন। তো লাস্ট 5 ইয়ার্সেও কিন্তু এই প্রাইসটা 203-এর আশেপাশেই ছিল, এবং এখনও 203-এর আশেপাশেই আছে। তো আইটিসি কিন্তু বলে রাখি এফএমসিজি সেক্টর এবং সিগারেটস এবং হোটেল বিজনেসের একটা লার্জ ক্যাপ কোম্পানি, কিন্তু তাও অনেকেই এই স্টকটা কিনতে চায় না, এই একটাই কারণ। তো এইভাবে আপনারা চেক করতে পারেন। আরও ইজি মেথড বলে দিচ্ছি, গুগলে গিয়ে যে কোনো স্টকের বিটা ভ্যালু সার্চ করলেই পেয়ে যাবেন বিটা ভ্যালু কত আছে। হাই বিটা মানে হাই রিস্ক হাই গেন, আর লো বিটা মানে লো রিস্ক নো গেন। তো আপনারা কীরকম টাইপের ইনভেস্টার, আপনারা অ্যাগ্রেসিভ ইনভেস্টার নাকি না কনজারভেটিভ ইনভেস্টার, সেটার উপর ভিত্তি করে আপনারা কিন্তু বিটা ভ্যালু দেখে যে কোনো স্টক কিনতে পারেন। এরপর আমরা আসছি হোয়াট ইজ ডেট টু ইকুইটি রেশিও। তো ডেট টু ইকুইটি রেশিও ডিই রেশিও কম্পেয়ার্স এ কোম্পানিজ টোটাল লায়াবিলিটিজ টু ইটস শেয়ার হোল্ডার ইকুইটি and can be used to evaluate how much leverage a company is using। মানে বাংলা কথা কি দাঁড়াচ্ছে, মানে তার একটা কোম্পানির টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই দ্য টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি যেটা মার্কেটে দেওয়া আছে, সেটাকেই আমরা ডেপ্ট টু ইকুইটি রেশিও বলছি। আর ডেপ্ট টু ইকুইটি রেশিও অফ 0 means a company has no debt. A debt to equity ratio is difficult to compare across industry groups where ideal amounts of debt will vary। তো আপনারা দেখে থাকবেন যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার স্টকের আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, তখন ডেপ্টের সময় বলে থাকি যে যদিও ডেপ্টটা খুব বেশি কিন্তু তার কম্পিটিটরদের থেকে ডেপ্টটা কম। তো এইটা কেন বলে থাকি, এটার কারণটা হচ্ছে সেক্টর টু সেক্টর কিন্তু ডেপ্ট ভ্যারি করে। মানে আপনি কিন্তু যে একটা আইটি সেক্টরের কোম্পানির সাথে একটা ইনফ্রাস্ট্রাকচার বেসড কোম্পানির ডেপ্ট কিন্তু কম্পেয়ার করতে পারবেন না, কারণ নর্মালি ইনফ্রাস্ট্রাকচার বেসড কোম্পানিগুলোর ডেপ্ট কিন্তু বেশি থাকেই, কারণ তাদের অনেক কিছু মার্কেট থেকে ধার করে কিনতে হয়, এবং এটার পেছনে অনেক বিজনেস সেন্সও আছে, আমরা সেই ভিতরে যাব না। কিন্তু ওপর দিয়ে বলছি আইটি সেক্টরের কোম্পানি কিন্তু ডেপ্ট অনেক কম থাকে, ইনফ্রাস্ট্রাকচার বেসড কোম্পানির কিন্তু ডেপ্ট অনেক বেশি থাকে। সিমিলারলি ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু আমরা ডেপ্ট দেখতে পারি, এখানে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু ডেপ্ট ফ্রি কোম্পানি বলে খুব একটা কিছু হয় না। ডেপ্ট টু ইকুইটি রেশিও যখন আমরা কম্পেয়ার করব, তখন আমরা একটা সেক্টরের মধ্যেই ডিফারেন্ট কম্পিটিটরদের মধ্যে কম্পেয়ার করব। তো আজ অবধি জানেন আমরা যখনই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি তখন ডেপ্টের ভ্যালুটা চেক করেছি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি তো 1100 কোটি ডেপ্টকে অনেক সময় বেশি বলেন, কিন্তু 10,000 কোটি ডেপ্টকে অনেক সময় কম বলেন, এর কারণটা কি? তো এর কারণ একটাই, যে আপনারা যদি মার্কেট ক্যাপের ভিত্তিতে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে যেই কোম্পানিটা মার্কেট ক্যাপ 1,00,000 কোটি টাকা, তার জন্য কিন্তু 10,000 কোটি টাকা অনেক সময় কম ডেপ্ট। কিন্তু যেই কোম্পানিটার মার্কেট ক্যাপই 1,000 কোটি টাকা, তার কাছে কিন্তু 1,000 কোটি টাকা মানে অনেক ডেপ্ট। তো সেইভাবে কিন্তু কম্প্যারিজন হয়। প্লাস যে একটু আগে যেটা বললাম যে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রিও কিন্তু ভ্যারি করে। তো আসুন দেখে নিই এসিসি Q4 আর্নিংসটা। পজিটিভ সিকি আছে, এসিসি নেট প্রফিট রাইজেস 74% ইয়ার অন ইয়ার, মানে একটা ব্যাপক রেজাল্ট হয়েছে এসিসি Q4 আর্নিংসে। দেখতে পাচ্ছি যে নেট প্রফিট 74% ইয়ার অন ইয়ার রাইজ করেছে, মানে একটা 5 স্টার রেজাল্ট বলা চলে। সেকেন্ড, দ্য total revenue from operation were at 4291 crore during this period against rupees 3557 crore in Q1 FY20। সবার আগে বলে দিই এসিসি কিন্তু যাদের ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি ক্যালকুলেট করে, তো অন্যান্য কোম্পানিরা কিন্তু যাদের ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল টু মার্চ করে থাকে। তো দেখতেই পাচ্ছেন আগের বছর জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে যত টাকা না রেভিনিউ ছিল 3557 কোটি টাকা, জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে কিন্তু 4291 কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে, মানে মোটামুটি 15 থেকে 16% রাইজ বলতেই পারি রেভিনিউতেও। তারপরে থার্ড পয়েন্টটা হচ্ছে দ্য ইপিএস ওয়াজ অ্যাট ₹30 ইন Q1 FY20, মানে জানুয়ারি টু মার্চ কোয়ার্টার এই বছরে 30 টাকা হয়ে গেছে ইপিএস, আপ বাই 74% অ্যাগেন্স্ট ₹17 ইন Q1 FY20। মানে আগের বছর জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে 17 টাকা ছিল ইপিএস ভ্যালু, এখন সেটা 30 টাকায় গিয়ে দাঁড়িয়েছে এই বছর জানুয়ারি টু মার্চের মধ্যে ইপিএস ভ্যালুটা। মানে এটাও বলতে পারছি এটা বিশাল রাইজ, নর্মাল কোনো কোম্পানিতে কিন্তু আপনি এতটা গ্রোথ দেখতে পারবেন না। তো নেগেটিভ অ্যাজ সাচ কিছুই নেই, তো বলার জন্য জাস্ট বলছি নো ডিভিডেন্ড অ্যানাউন্স। তো নর্মালি অনেক কোম্পানি ডিভিডেন্ড দিয়ে থাকে, তো ডিভিডেন্ড ছাড়া আর কোনো নেগেটিভ কিন্তু এই Q4 আর্নিংস অফ এসিসিতে আমরা খুঁজে পাইনি। আসুন এবার আমরা চলে আসছি এসিসি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ 34,286 crore অ্যাজ অন 20th April 2021, শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার 54.5%, এফআইআই 12.6%, ডিআইআই 20.4%, মানে বলতেই পারি খুব ভালো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। ইপিএস ইনক্রিজিং ফর লাস্ট 5 years এক্সেপ্ট ফর 2019-20। তো একটা বছর যদি আপনারা কনসিডার করেন
ওটা বাদ দিয়ে বাকি 5 বছর কিন্তু ইপিএস মোটামুটি বেড়েছে। ডেট টু ইকুইটি রেশিও আগেই বলেছি 0.01, মানে খুবই কম। প্রফিটস ইনক্রিজিং ফর লাস্ট 5 ইয়ার্স এক্সেপ্ট ফর 2019-20, মানে একটা বছর যদি আপনারা কনসিডার করেন তো ইপিএস এর প্রফিট ওই এক বছর বাদ দিয়ে বাকি 5 বছর কিন্তু টানা বেড়েছে। কম্পিটিশন অ্যানালিসিস কি দেখতে পাচ্ছি, নট আ মার্কেট লিডার বাট সার্টেনলি আ ডার্ক হর্স। আর ডার্ক হর্স কেন বলছি, কারণ অনেক ব্রোকারেজ হাউসরাই কিন্তু অনেক হাই টার্গেটস দিয়েছে, মানে 40-50% ইন 1 ইয়ারও টার্গেটস দিয়েছে অনেক ব্রোকারেজ কোম্পানি। তো অতটা যদি নাও হয়, যদি 15-20%ও পাওয়া যায় তাতেই বা কম কি। আর রেকমেন্ডেশন কি আছে, বাই অন ডিপস অ্যারাউন্ড 1800 অ্যান্ড হোল্ড ফর 1 ইয়ার। তো আগেই বলেছি এখন কিন্তু ভোলাটাইল সময়, সুতরাং যে কোনো স্টক কেনার আগে একটুখানি ওয়েট করে ভালো করে দেখে নিন। যখনই মার্কেট পড়বে তখনই ওই স্টকটাও যদি পড়ে কিছুটা কারেক্ট হয় তখনই কিন্তু কেনাটা বেটার। তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করে আপনি 1800 কাছাকাছি এসিসি সিমেন্ট কিনতে পারেন। তো এবার আমরা চলে এসেছি নেসলে Q4 আর্নিংসে। তো পজিটিভস কি আছে, নেট প্রফিট রাইজেস 15% ইয়ার অন ইয়ার টু ₹602 crore। মানে বুঝতেই পারছেন আগের বছরের তুলনায় 15% গ্রো করেছে নেট প্রফিট নেসলের মতন একটা বড় কোম্পানির জন্য। তার সাথে লেখা আছে বিটস এস্টিমেট, এবং এটা আমি বোল্ডে লিখেছি এই কারণেই, কারণ আপনারা জানেন এইচডিএফসি ব্যাংকেও কিন্তু প্রফিট পার্সেন্টেজ অনেকটাই বেড়েছিল, কিন্তু তাও যেহেতু স্ট্রিট এবং ব্রোকারেজ হাউসরা আরও বেশি এক্সপেক্ট করেছিল, এই জন্য কিন্তু আমরা কিছুটা ডাউনসাইড দেখতে পেয়েছি এইচডিএফসি ব্যাংকের শেয়ারে। আসলে প্রফিট বাড়িয়েছে এবং যে স্ট্রিট এস্টিমেট করেছিল তার থেকে বেশি বাড়িয়েছে। পয়েন্টটা কি দেখতে পাচ্ছি, দ্য কোম্পানিজ রেভিনিউজ রোজ 8.9% ইয়ার অন ইয়ার টু ₹3600 crore। তো নেগেটিভ অ্যাজ সাচ কিছু নেই, ডিভিডেন্ডও 25 টাকার দিয়েছে। তো একটাই বলার মতন আছে, সেটা হচ্ছে ডিভিডেন্ড অফ ₹25 ইজ নট ইভেন 0.2% অফ ইট স্টক প্রাইস। তো আপনারা জানেন যে এটার একটা স্টকের দাম হচ্ছে প্রায় 17,000 টাকারও ওপরে, সুতরাং ডিভিডেন্ড অফ 25 টাকা কিন্তু 0.2%ও নয়। নেসলের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপরে, মার্কেট ক্যাপ 1,64,828 crore অ্যাজ অন 20th April 2021। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার 62.7%, এফআইআই 12.3%, ডিআইআই 8.9%। মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নও খুব ভালো এই কোম্পানিটার। ইপিএস ইনক্রিজিং ফর লাস্ট 5 years। ডেট টু ইকুইটি রেশিও D/E 0.02, মানে এটাও খুব ভালো। প্রফিটস ইনক্রিজিং ফর লাস্ট 5 years, মানে বলতে পারেন 5টার মধ্যে 4টে প্যারামিটার তো এখানেই স্যাটিসফাই করে যাচ্ছে। আর ফিফথ প্যারামিটারটা হচ্ছে, এটা যদিও মার্কেট লিডার কিন্তু তাও কিন্তু পিই রেশিও 79 অ্যাজ অ্যাগেনস্ট 48 অফ ব্রিটানিয়া। নেসলের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গিয়ে দেখলাম পিই রেশিও কিন্তু খুবই হাই, এই জন্যই আমি এটাকে রেড মার্ক করে রেখেছি। তো এটা একটা বড় কারণ, তো যার পেছনে আমি কিন্তু পার্সোনালি নেসলের স্টক কিনে রাখিনি। তো রেকমেন্ডেশন কি, বাই অন ডিপস অ্যারাউন্ড 16,800 ফর 1 ইয়ার, ইফ পসিবল লুক ফর লোয়ার পিই অল্টারনেটিভস। মানে মোট কথা এখন নেসলের প্রাইস 17,000-এরও ওপরে। তো এইটা যদি মোটামুটি কারেক্ট করে তাহলে আপনারা 16,800 আশেপাশে কিনতে পারেন, কিংবা 17,000-এও কিনতে পারেন যদি আপনারা মনে করেন যে নেসলের মতন একটা বড় কোম্পানির শেয়ার কিনবেন। কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে 17,000 টাকার একটা স্টক এরকম কোম্পানিতে ইনভেস্ট করলে কিছু ডাউনসাইড দেখা যেতে পারে, এই কারণেই কারণ অনেক ছোটোখাটো ইনভেস্টররা কিন্তু এই স্টকে ইনভেস্ট করে না। তো নমস্কার বন্ধুগণ, আমার সাথে এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে থাকলে আপনি পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন। এছাড়া আপনাদের একটা স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্স বলে একটা ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু আমরা অনেক রিয়েল টাইম আপডেটসও দিয়ে থাকি। তো আপনারা কিন্তু সেই পেজটায় গিয়েও এই খবরগুলো পেতে পারেন।